আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহাজি উনি বলেন আমরা বিজেপিরা লড়াই করে সিপিএম কে হটিয়েছি। আমি ওনাকে ঠেঙ্গা দেখাই। উনি তখন বাচ্চা ছিলেন রাজনীতিতে এবং বিজেপিতে। উনি তখনও বাচ্চু দাঁতের ডাক্তারি করতেন, ভালো ডাক্তার, কিন্তু ভালো রাজনীতিবিদ না। উনি এই মানছে কলেজ স্কুলের কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, যেখানে উনি সাধারণ, এখানে শিশু, এখানে রাজনীতিতে শিশু হয়ে উনি এখন বড় বড় কথা বলেন। উনি জানেন না আইপিএফটির সহযোগিতা, ত্রিপ্রাসার ইমোশনের সহযোগিতায় কিন্তু বিজেপি সরকার এসেছিল। কিন্তু সেই আইপিএফটিকে কি করেছে, আইপিএফটির মাধ্যম দিয়ে ত্রিপ্রাসারে যে স্বপ্ন দেখেছিল এটলিস্ট বিজেপিরা খেয়াল রাখবে এডিসি এলাকার, কিন্তু বরঞ্চ তোমরা মন্ত্রী থাকতে চাইলে চুপচাপ থাকো, এইভাবে ওনাদেরকে বার্তা দিয়ে চুপ করিয়ে দিয়েছে। কি পরিণত হয়েছে, আইপিএফটি শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। এই গাং পারিলে মাঝি হালা, এই অবস্থা। কেন্দ্রতেও সেম, রাজ্যতেও সেম। এডিসিতে ভিলেজ কাউন্সিল নির্বাচনই করলো না ওরা, 10 বছর ধরে লুটপাট করেছে অগণতান্ত্রিক ভাবে। তো বিএসসি চেয়ারম্যান, বিসি চেয়ারম্যান সবকিছু অগণতান্ত্রিক ভাবে। এখন মহারাজাকে সুপ্রিম কোর্টে যেতে হয়, সুপ্রিম কোর্ট থেকে এখন পারমিশন নিয়ে আসতে হয়, যে বাধ্য করাতে হয় যে ভিলেজ কাউন্সিল ইলেকশন করতে হবে। কেন ওনারা সরিয়ে দিক, কারণ ওনারা বড় শরিক, ওনাদের হাতে পাওয়ার। 28-28 ওনারা লড়তে পারে, কিন্তু ওনারা সরাচ্ছেন না কেন, এটা তো বড় প্রশ্ন। কারণ সরাচ্ছেন না এই কারণে 23-এ রেজাল্ট ওনারা বুঝে গেছে, 24-এ ওনাদের নয়নের মণি, চোখের মণি, ওনাদের কলিজার টুকরা আমাদের বাইঠা বাবুকে ওনারা সরাইতে হয়েছে, চোখে অশ্রু, চোখে জল নিয়ে, বুকে ব্যথা নিয়ে, মনে প্রাণে খুশি হয়ে তো সরাননি। তো এখন ওনারা ভালোভাবে জানেন 26-এ হারছে, ভালোভাবে হারছে, গোহারা হারছে। আর 28-এ ওনারা যদি লাইফ লাইন একটা রাখতে হয় তাহলে সেটা তীব্রমথা। এলাকা এলাকা, গ্রামের গ্রামের মানুষ যদি এখন বিজেপিকে ভালো না পেয়ে কিশোর বর্মনের গায়ে গ্রামের লোক যদি গোবর মারে, এখন ওনাদের যদি জামাই শ্বশুরকে তাড়িয়ে দেয়, এখন যদি যে প্রতি গাঞ্জা গাছের থেকে 30 টাকা করে কমিশন নিত, ওনাদেরকে মানুষ বর্জন করে অন্যের রাবার বাগানে গিয়ে স্ক্র্যাপ চুরি করতো এমন লোকে প্রার্থী করে, তাহলে তো এটা তো আমাদের দোষ না। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়ার, আমার সাথে রয়েছেন ডেভিড মোরা সিং, তীব্রমতার প্রার্থী। অনেক অনেক স্বাগত আপনাকে। বিজেপি তো বলছে যে রাজ্যে ডাবল ইঞ্জিন চলছে, এডিসিতে ক্ষমতায় এলে তারা ট্রিপল ইঞ্জিন হবে, কি বলবেন? আসলে ডাবল ট্রিপল কিচ্ছুই না। আমি এতটুকুই জানি 2014 থেকে 2026 এখন পর্যন্ত যা দেখছি, ডাবল বাটপারি, এখন ট্রিপল বাটপারি করতে চাই। ইঞ্জিন টিঞ্জিন কিচ্ছু নেই। এডিসিতে অধিক ক্ষমতায়ন, ডাইরেক্ট ফান্ডিং, আপনাদের তিপ্রাসা একর, রুমান হরফের ইস্যু, এই যে বিভিন্ন বিষয়গুলি এখন বর্তমানে রয়েছে নির্বাচনে, সেটি মানুষ দেখছেন। কিন্তু তা সত্ত্বেও বিজেপি বলছে যে আমরাই ক্ষমতায় আসছি। বিজেপির কোনো নেতা বলছেন আমরা 28-28 নয় 20 থেকে 21টি আসন পাবো, মুখ্যমন্ত্রী বলছেন 28-28 পাবো। এত কনফিডেন্স বিজেপির মধ্যে কিভাবে আসে? কনফিডেন্স তো হিটলারের ছিল, হ্যাঁ, কিন্তু হিটলারের পরিণতি কি হয়েছে? কনফিডেন্স সমস্ত স্বৈরাচারী শাসকেরই থাকে। কনফিডেন্স তো লুই 16-এরও ছিল, কিন্তু গিয়োটিন করা হয়েছে শেষ পর্যন্ত জনতার হাতে। সেই কনফিডেন্স সমস্ত স্বৈরাচারীর থাকে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো জনতার শক্তি, পাবলিকের শক্তি। এখন রাজতন্ত্র, রাজ আমল, অ্যাবসলিউট মোনার্কির ক্ষমতা কি, আর এখানে সাধারণ কয়েকটা পলিটিক্যাল পার্টির ক্ষমতা কি, এটা তো আমরা তুলনা করতে পারি না। তো সেই অ্যাবসলিউট মোনার্কি, অ্যাবসলিউট পাওয়ারকে, সেই মুসলিনি হোক বা এই হিটলারই হোক বা সাদ্দাম হোসেনই হোক বা মোহাম্মদ গাদ্দাফি হোক, অ্যাবসলিউট পাওয়ার থাকলেও জনতার সমর্থন না থাকলে কিন্তু জনতার সমর্থন ছাড়া বা জনতা ছাড়া বড় কথা বলা ঠিক না। তো এটা তো সাধারণ পলিটিক্যাল পার্টি হলেও ওনাদের মনোভাব স্বৈরাচারী মনোভাব। ওনারা যতই কিছু দাবি দাবা করলেও কিছু কাজ হবে না, কাজে আসবে না। কারণ জনগণ বারবার 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 ঠকতে 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 এখন এটা কালচারে পরিণত হয়ে গেছে যে হ্যাঁ বিজেপি জুমলা। যেমন কুকুর ঘেউ ঘেউ করে বলে সবাই কালচারে আমরা প্রবাদ বাক্য হয়ে যায়। যে কোনো জিনিস যদি বারবার রিপিট হয় একই জিনিস, তাহলে সেটা প্রবাদ বাক্যে পরিণত হয়, বিশেষ করে বাংলাতে। যেমন কুত্তার পেটে ঘি হজম হয় না, কুত্তার লেজ সিধা হয় না, হাতি চলে বাজার, কুত্তা বকে হাজার, এমন প্রবাদ বাক্যতে পরিণত হয়। সেটা যদি এমন কালচারে পরিণত হয় যে বিজেপি জুমলাবাজ, বিজেপি মিথ্যাবাজ, এটাও একটা প্রবাদ বাক্য। বিজেপি মানে জুমলাবাজ, বিজেপি মানে বাটপারি, বিজেপি মানে দান্দালি। এখন দেখুন উপর সে নিচে তক বিজেপির ট্রেডিশন কালচার, ওনারা কালচারে বলেন জয় শ্রীরাম, ওনারা কালচারের বলেন হিন্দুত্ব। ঠিক আছে, ওগুলি
ওনাদের লাইনে ঠিক আছে, কিন্তু সেটাও তো ওনারা ধরে রাখতে পারছেন না। এখন আমি যেটা দেখতে পারছি সেটা হলো 2014 সালে কি বলেছিল হয়তো অনেকেই ভুলে গেছে, কিন্তু জনগণ কিন্তু মনে রাখছে। কিন্তু এখানে বলেছিল এই बीजेपी आएगा तो अच्छे दिन आने वाला है। স্লোগানটা তো अच्छे दिन आने वाला है তো না। তো এই পেট্রোলের দাম 45 থেকে 50 টাকা ছিল अच्छे দিনে, এখন 20 টাকা 30 টাকা পেট্রোলের দাম চলছে। ডিজেলের দাম 40 টাকা ছিল, এখন अच्छे দিনে পেট্রোলের দাম 10 টাকা 15 টাকা চলছে। এটা বললে কি কেউ বিশ্বাস করবে? এখন তো বিরাট কোহলির থেকে স্পিডে সেঞ্চুরি মারছে সবগুলি। গ্যাসের সিলিন্ডার দাম 400 350 আসছিল, এটাই আছে দিন আসলে 150 টাকা 100 টাকা হবে বলেছিল। এখন গ্যাসের সিলিন্ডারের দাম 1200 টাকা দিয়েও পাওয়া যায় না। তারপরে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, সহজ সরল কোমলমতির জনতা সবাই বিশ্বাস করে নিয়ে অ্যাকাউন্টও খুলেছিল, কিন্তু এখন 15 পয়সা ওই অ্যাকাউন্টে ঢুকেনি, বরঞ্চ টাকা টোকা কেটে নিয়েছে অনেক জায়গাতে শুনলাম। তো এইভাবে যে উপর থেকে যে জুমলা বাস করা হয়েছে, ডিমনিটাইজেশনের কথা আমি আর বলতে চাই না। নতুন ভাবে ডলারও সেঞ্চুরির কাছাকাছি হয়ে গেছে এখন। তো এইভাবে উপর থেকে বিদেশ নীতি থেকে শুরু করে সব নীতিতেই কিন্তু ফেইলুর, সব জায়গাতে মিথ্যা, ডাহা মিথ্যা বলা হয়েছে। আর শুধু সরকারের টাকা খাজনা বাড়িয়ে, ট্যাক্স বাড়িয়ে, সেটা দিয়ে মোদিজির অ্যাডভার্টাইজমেন্ট ভালোভাবে খরচ করা হচ্ছে। আর বাদ বাকি তো এই আদানি আম্বানি ওনাদের সেবাই তো নিয়োজিত আছে নাই। আচ্ছা, এখানে আমি এডিসির প্রসঙ্গে আসছি। ডেভিড দা, এডিসির প্রসঙ্গে আসছে, কিন্তু মূল যে কারিগর সেটা তো বলতে হবে না। গোড়াই গলত, গোড়া থেকে তো শুরু করতে হবে। হ্যাঁ, যদি ঘরের যদি শিক্ষা ঠিক না থাকে, তাহলে ছেলে মেয়ে বা পাড়া প্রতিবেশীর যদি শিক্ষা ঠিক না থাকে, তাহলে ওটা তো প্রভাব পড়ে না। তো ওই প্রভাবের কারণেই এই রাজ্যের মধ্যে, এই নয় সারা ভারতবর্ষের মধ্যে যেই জায়গাতে বিজেপি সরকার হয়েছে, তো অন্যান্য জায়গার কথা আর বলবো না। বিহারের অ্যাকাউন্টে 10,000 টাকা ঢুকিয়ে ভোট নিয়ে কোমলমতি মানুষদের বিজয় উল্লাস করিয়ে শেষ পর্যন্ত আবার সেটা লোন হিসেবে দিয়েছি বলে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, এইসব ব্যাপারে আমি আর যেতে চাই না, বলতেও চাই না। এখন আমি খালি ত্রিপুরাজ্যের বিষয়ে আসবো, কিন্তু ওই গোড়াটা বলতে হয় আর কি। তো উপর থেকেই যদি চুরি হয়, উপর থেকেই যদি বাটপারি হয়, তো নিচে আমাদের রাজ্যের মধ্যেও কি হয়েছে। সিপিএম ঠিক আছে, 35 বছরে এই তিপ্রাসা এলাকার মধ্যে একটা শহর একটা নগর করতে পারেনি। তিপ্রাসা বিরোধী ওনারা তিলে তিলে কাজ করেছেন, তিপ্রাসাদের তিলে তিলে খতম করার কাজ করেছেন। তো এখানে বিজেপি যদি আসে, ডাবল ইঞ্জিন সরকার হলে এডিসির মধ্যে টাউন হবে, নগর হবে, বন্দর হবে, ডাইরেক্ট ফান্ডিং আসবে, উন্নয়ন হবে, সব কিছুই তো ওনারা ওয়াদা করেছিলেন। এই কারণে তো আইপিএফটি ওনাদের সাথে অ্যালায়েন্স করে আইপিএফটি বিজেপি সরকার এসেছিল। এখন বিজেপিরা কিন্তু আইপিএফটিকেও ভুলে গেছে। ওনারা কি বলে, অনেক জায়গাতে বুক ফুলিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহাজি উনি বলেন, আমরা বিজেপিরা লড়াই করে সিপিএম কে হটিয়েছি। আমি ওনাকে ঠেঙ্গা দেখাই। উনি তখন বাচ্চা ছিলেন রাজনীতিতে এবং বিজেপিতে। উনি তখনও বাচ্চু, দাঁতের ডাক্তারি করতেন, ভালো ডাক্তার, কিন্তু ভালো রাজনীতিবিদ না। উনি এই মানছে কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, যেখানে উনি সাধারণ, এখানে শিশু, এখানে রাজনীতিতে শিশু হয়ে উনি এখন বড় বড় কথা বলেন। উনি জানেন না আইপিএফটির সহযোগিতা, ত্রিপ্রাসার ইমোশনের সহযোগিতায় কিন্তু বিজেপি সরকার এসেছিল। কিন্তু সেই আইপিএফটিকে কি করেছে, আইপিএফটির মাধ্যম দিয়ে ত্রিপ্রাসারে যে স্বপ্ন দেখেছিল, অ্যাটলিস্ট বিজেপিরা খেয়াল রাখবে এডিসি এলাকার, কিন্তু বরঞ্চ তোমরা মন্ত্রী থাকতে চাইলে চুপচাপ থাকো, এইভাবে ওনাদেরকে বার্তা দিয়ে চুপ করিয়ে দিয়েছে। কি পরিণত হয়েছে, আইপিএফটি শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। এরপরে
সবাই মহারাজার উপর ভরসা করেছে। 21-এ আমরা একক লড়েছি, 23-এ আমরা একক লড়েছি, কিন্তু 24-এ ওনারা বলেছেন যেহেতু আমরা তিপ্রাসা অ্যাকর্ড সাইন করব এবং 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করব, কিন্তু 12 মাস 18 মাস পর ইমপ্লিমেন্ট করেনি। আমি দিল্লি পায়ে হেঁটে গেছি, উল্টা বিরূপ ব্যঙ্গ বিদ্রুপ করেছে, কিন্তু সমাধানের নিরসনের কথা বলেনি ওরা। তো এখন এই অবস্থাতে উল্টা মানিক শাহ বলছে আমি তিপ্রাসা অ্যাকর্ড হতে দেব না, আমি করব না, আমি দিব না, এই সব এটা বলছে। তো ওনারা তো বাংলা কথার মতো মাইটটা বাংলা দিয়ে আমি কই, এই গাং পারিলে মাঝি হালা, এই অবস্থা। কেন্দ্রতেও সেম, রাজ্যতেও সেম। কেন্দ্র সিলিন্ডার তেল এগুলির কথা তো আমি আর বলবো না। এখন রাজ্যের মধ্যেই দেখুন এখন কি হচ্ছে। রাজ্যের মধ্যে মিস কল দিলে চাকরি। এখন মিস কল বাবা কোথায় আছেন কেউ খোঁজ পায় না। মিস কল বাবার খোঁজ কেউই পায় না। মিস কল যে নাম্বারে করা হয়েছিল সেটাও খুঁজে পাওয়া যায় না। 50,000 চাকরির দূরবীন দিয়ে দেখলে খুঁজে পাওয়া যায় না। রেগার মজুরি 500 টাকা হবে বলেছিল, 8 বছর হয়ে গেছে, এখনো 200 টাকা 220 টাকা। রেগার কাজও এডিসিতে হয় না। এডিসিতে ভিলেজ কাউন্সিল নির্বাচনই করলো না ওরা, 10 বছর ধরে লুটপাট করেছে অগণতান্ত্রিক ভাবে। তো বিএসসি চেয়ারম্যান, বিসি চেয়ারম্যান সবকিছু অগণতান্ত্রিক ভাবে। এখন মহারাজাকে সুপ্রিম কোর্টে যেতে হয়, সুপ্রিম কোর্ট থেকে এখন পারমিশন নিয়ে আসতে হয়, যে বাধ্য করাতে হয় যে ভিলেজ কাউন্সিল ইলেকশন করতে হবে। ঠিক আছে, জুন মাসে হবে, ওরা টের পেয়ে যাবে এডিসি ইলেকশনের পর। একটাও মেম্বার জিতছেন ওরা। তো এইভাবে ওনারা মিথ্যা কথা বলেছেন, তিপ্রাসাদের ঠকিয়েছেন, সমস্ত রাজ্যবাসীকে ঠকিয়েছেন। মিসকল হোক, 50,000 হোক, 50,000 চাকরি হোক, বা রেগার মজুরির কথাই হোক, বিধবা ভাতা, তারপরে এই বৃদ্ধ ভাতা, সমস্ত কিছুতেই ওরা 4,000 5,000 করে বলেছিল। তারপরে ওই 4-5,000 যেটা দিবে বলেছে সেটাও বাড়ানো হয়নি, আর যেটা দিচ্ছে সেটাও কিন্তু এখন কি করেছে, আগে সমস্ত বৃদ্ধ বা বিধবারাই পেত, কিন্তু এখন লিমিটেশন করে দিয়েছে, ডিস্ট্রিক্টের মধ্যে 400 জন পাবে, 300 জন পাবে। দেবিদা, সবচেয়ে বড় যে বিষয় হলো ত্রিপুরা মাথা বিজেপির সাথে জুটে আছে, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে এডিসি নির্বাচন জুটে নেই আমরা, রাজ্যে তো জুটে আছে। এটা আমি বলছি, আমরা জুটে নেই, আমরা মানসিকভাবে জুটে নেই ওনাদের সাথে। আমরা বিজেপির সাথে, আমি একটু আগেই বললাম, 21-এ আমরা আলাদা লড়েছি, 23-এ আলাদা লড়েছি, কিন্তু 24-এ ওনারা আমাদের সাথে শর্ত রেখেছিল যে 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করবে তিপ্রাসা অ্যাকর্ড করে। ওই জন্য আমরা জুটে গিয়েছিলাম, এবং ওনাদের রেবতী বাবুকে সরিয়ে ওনারা বাধ্য হয়েছিল, ওনাদের শক্তি নাই দেখে ওনাদের নিজের প্রার্থীকে, বিজিত প্রার্থীকে সরিয়ে রাজকুমারীকে দিতে হয়েছিল প্রার্থী। এখন অনেকে বলবে রাজকুমারীকে কেন বিজেপি থেকে প্রার্থী করা হলো। রাজকুমারীর জায়গা যদি রেবতীকে দিতাম, রেবতী তো ডেইলি লোকসভা গিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলতো, রাজকুমারী তো অন্তত পক্ষে বলেন না। আমাদের কৌশল ছিল রাজনীতিক, সেই কৌশলের কারণেই আমরা তখন আতাতে গিয়েছিলাম দাবি পাওয়ার জন্য। এখন দাবি দিচ্ছে না, ওনারা আমাদের উপর চাপ সৃষ্টি করছে, বলছে 28-28, কিন্তু ভিতর দিয়ে বলছে 6 सीट दे दो, 7 सीट दे दो, 8 सीट दे दो। तो महाराजा ने बोला कि 8 सीट क्यों, एक भी सीट नहीं दूंगा, आपके साथ अलायंस ही नहीं करूंगा, राजबारी टूर डालो, हमको जेल में घुसा दो, कुछ भी कर डालो, लेकिन हम अपना तिपरासा को धोखा नहीं देंगे। अगर हमारा हमारा साथ किया गया हुआ वादा, तिपरासा के साथ किया गया हुआ वादा पूरा नहीं करेंगे, नहीं निभाएंगे, तो हम आपका साथ क्यों दे। একটা সিটেও আমরা আতাত করার ইচ্ছা ছিল না, আর করিনি। আমাদের রাজনৈতিক কৌশল ছিল বিভিন্নভাবে। তো এখন রাজ্য সরকারে যেটা আতাতের কথা বলছে, ওই আতাতটাও এখন নেই বললেই চলে, কারণ রাজ্য সরকারে এখন ওনারা আছেন, আর আমরা এখানে আতাতে যাওয়ার পরেও ওনাদেরকে অপশন দিয়ে রেখেছে আমাদের মন্ত্রীগুলিকে সরিয়ে দোক ওনারা। মুখ্যমন্ত্রী তো সর্বেসর্ব, উনি যদি চায় 2 সেকেন্ডে সরিয়ে দিতে পারে। একজন মন্ত্রী আর একজনকে তো ফুল পাওয়ার দেয়নি, ওনারা তো কেন সরাচ্ছেন না। ওনারাই তো, আমরা তো বলছি, ওপেনলি বলছি যে সরিয়ে দাও, আমরা আপনাদের সাথে নাই, ওনারাই সরাচ্ছেন না। আমরা কেন সরব, ওনারা সরিয়ে দিক, কারণ ওনারা বড় শরিক, ওনাদের হাতে পাওয়ার, 28-28 ওনারা লড়তে পারে, কিন্তু ওনারা সরাচ্ছেন না কেন, এটা তো বড় প্রশ্ন।
কারণ ছড়াচ্ছেন না এই কারণে 23-এ রেজাল্ট ওনারা বুঝে গেছে, 24-এ ওনাদের নয়নের মণি, চোখের মণি, ওনাদের কলিজার টুকরা আমাদের বাইঠা বাবুকে ওনারা সরাইতে হয়েছে, চোখে অশ্রু, চোখে জল নিয়ে, বুকে ব্যথা নিয়ে, মনে প্রাণে খুশি হয়ে তো সরাননি। তো এখন ওনারা ভালোভাবে জানেন 26-এ হারছে, ভালোভাবে হারছে, গোহারা হারছে, আর 28-এ ওনারা যদি লাইফ লাইন একটা রাখতে হয় তাহলে সেটা তিপ্রামথা। তো ওনারা লাইফ লাইন রাখবে বলে মনে করলেও একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের দাবি যদি পূরণ করে না হয়, জনগণ তো ওনাদেরকে বর্জন করেছে ওনাদের এই যে কাজগুলির জন্য, ওনাদের যে ধোঁকাবাজি জুমলাবাজির জন্য। 10,323 মিস কল দিলে চাকরি, এই রেগার 500 মজুরি দেওয়ার কথা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, তারপরে এই যে 50,000 বছরের চাকরি, এটা নিয়েই বেকার বৃদ্ধ মহিলা সবাই কিন্তু ওনাদের প্রতি কিন্তু খুব আছে, জনগণের খুব আছে। এর উপর ত্রিপ্রাসাদের খুব, ত্রিপ্রাসাদ দাবি পাচ্ছে না। এর উপর ত্রিপ্রাসাদের চোখের মণি, ত্রিপ্রাসাদের যে বিশ্বাস, যাকে নিয়ে মহারাজাকে ওনারা গালিগালাজ করছেন, এর উপর ত্রিপ্রাসার ভাষা কোন স্ক্রিপ্টে হবে সেটা নিয়ে উনি নাড়াচাড়া করছেন, তাহলে ওনাদের তো জমি হারিয়ে যাচ্ছে এবং সেটা তো পরিষ্কার এখন দেখা যাচ্ছে। ওনাদের হয়ে তো রেগিং করার জন্য কেউ প্রস্তুত নেই এখন। আচ্ছা, বিজেপি তো বলছে যে পাহাড়ে ভোটের সময়ে তীব্রমতা সন্ত্রাস করছে এবং আপনাদের নাম এখন তারা দিয়েছে লাল মথা, কি বলবেন? শুনেন, কথায় আছে জোর যার মুলুক তার। তো জোর কার থাকে? যাদের সংগঠন থাকে। তো আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, সন্ত্রাস করিও না, তারপরেও ওনারা সন্ত্রাস করছেন বলে আমাদের উপর আরোপ দিচ্ছেন। এতেই তো ওনারা বোঝা যাচ্ছে ওনাদের গ্রাউন্ড নেই। আমি যতটুকু জানি তীব্রমথারা সন্ত্রাস করছে না, কিন্তু সমস্ত জনগণকে তো তীব্রমথা আর বলে রাখে না। এলাকা এলাকা, গ্রামের গ্রামের মানুষ যদি এখন বিজেপিকে ভালো না পেয়ে কিশোর বর্মনের গায়ে গ্রামের লোক যদি গোবর মারে, এখন ওনাদের যদি জামাই শ্বশুরকে তাড়িয়ে দেয়, এখন যদি যে প্রতি গাঞ্জা গাছের থেকে 30 টাকা করে কমিশন নিত, ওনাদেরকে মানুষ বর্জন করে অন্যের রাবার বাগানে গিয়ে স্ক্র্যাপ চুরি করতো, এমন লোকে প্রার্থী করে, তাহলে তো এটা তো আমাদের দোষ না, ওনাদেরই দোষ। সেই জন্যই তো বলছি, আমার মনে হয় বিজেপি 5-6টা সিট হলেও পেত হলে। গতবারে বিপ্লব দেবজি ওনার বুদ্ধিমত্তার কারণে অন্ততপক্ষে 8-9টা সিট হলেও ওনারা পেয়েছিল। কিন্তু ডাক্তার সাহেব উনি ভালো ডাক্তারি করেন, দাঁত পরিষ্কার ভালো করেন, কিন্তু রাজনীতিকে তো ওনার মনও পরিষ্কার নেই, ওনার দিমাগও পরিষ্কার নেই। ওনার চশমা যে 2টা লাগিয়েছেন, আমার মনে হয় আরো ডাবল কয়েকটা চশমা লাগাতে হবে, তাহলে উনি দেখতে পারবেন না যে গ্রাউন্ডে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপিদেরকে। আচ্ছা, দেবির দা, যে বিষয়টা হচ্ছে ত্রিপুরাসা একর হয়নি, ডাইরেক্ট ফান্ডিং এর বিষয়টি যেটা সে বিষয়টা সেটিও হয়নি, তা সত্ত্বেও তীব্রমথা এখনো অফিসিয়ালি কিন্তু বিজেপির সাথে সরকারের জুটে আছে। এডিসি নির্বাচনের পর কি তীব্রমথা জোট থেকে বেরিয়ে যেতে? আমি একটা কথা হ্যাঁ, বলি, বলেন। একটু আগেই বলেছিলাম আমরা রেডি আছি, আপনারা আমাদেরকে তাড়িয়ে দিন, সরিয়ে দিন, হাঁটিয়ে দিন। ওনারা তো 1 সেকেন্ডের ব্যাপার, কিন্তু ওনারা করতে পারছেন না কেন? এটা তো বড় প্রশ্ন। ওনাদের ভয় কোন জায়গার? কারণ 28-এ ওনাদের লাগবে, তো আমরা 28-এও ওনাদেরকে সহজে দেব না, সেটা বলে দিয়েছি। তো এখন জিনিসটা হলো, ওনারা চাইলে যেটা করতে পারেন, করছেন না কেন? এটাই ওনাদেরকে প্রশ্ন করুন, ওনাদেরকে প্রশ্ন করুন। আর একটা জিনিস, ওনারা যদি প্রকাশ্যে বলেন ওনাদের পার্টির হাই কমানোই তীব্রমথাকে সমর্থন করে, ওনাদেরকে সমর্থন করে না, তাহলে এটার মধ্যে কি বলার আছে? তবে এটাও বাস্তব, আমাকে তো বিজেপির লোকই সবাই সমর্থন করছে। আচ্ছা, তীব্রমথা কি বিজেপির বি টিম? তীব্রমথা বিজেপির বি টিম না, তীব্রমথা ত্রিপ্রাসাদের এ টিম। তীব্রমথা এডিসি এলাকার জনগণের এ টিম। আচ্ছা, মুখ্যমন্ত্রী সহ বিজেপির নেতারা বলেন যে এডিসিতে সরকার বিপুল পরিমাণে টাকা দিয়েছে, কিছু সংখ্যাও বের হয়েছে যে এত হাজার কোটি টাকা আমরা দিয়েছি, কিন্তু এডিসিতে গত না, না। 5 বছরে মুখে বললে হবে না, কাগজে কলম দেখা। মুখ্যমন্ত্রী বলছেন তো না, 6,000 কোটি দিয়েছেন। ঠিক আছে, মুখ্যমন্ত্রীকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, ওনাকে আমি বলেছিলাম 6,000 কোটি যদি দিয়ে থাকেন, বিধানসভাতে কিছুদিন আগে উনি দিয়েছিলেন বক্তব্যতে, আমরা এবার 900 কোটি দিয়েছি, গতবারে 800 কোটি দিয়েছি। ওই 800 কোটি টাকাও কিন্তু বকেয়া রয়ে গেছে, সব কোটি মিটমাট হয় না। এটা কাগজের কথা বলছে, হ্যাঁ, ডকুমেন্টেশনের। তো উনি যদি 6,000 কোটি দিয়ে থাকেন এডিসিতে,
এডিসি প্রশাসনের কাছে। তো উনি একটা কাগজ দেখেন না, ওনার যে যে ডেসপাচ, উনি যে স্যাংশন করেছেন টাকাটা, ওনার একটা কাগজ দেখেন না, ওইটা দেখালে তো আমি তো আজকেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করব, মনোনয়ন প্রত্যাহার না করলেও আমি উইথড্র করে নিব, ওনাকে দিয়ে দিব, চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমি রাজনীতি ছেড়ে দেবো। কিন্তু উনি তো পারছেন না তো। আমাদের মানিক শাহ বাবু, আমি বলছি উনি রাজনীতি জানেন না। আর মিথ্যা কথা, বিজেপিতে থাকতে হলে এটা বাস্তব, মিথ্যা কথা বলতে হয়, কিন্তু মিথ্যা কথা উনি সাজিয়ে বলতে পারেন না, ধরা পড়ে যায়। কারণ উনি ডাক্তারি ভালো জানেন, ওই যে মিথ্যা কথা বলাটাও ভালো জানেন না, উনি ধরা পড়ে যান সহজেই। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি ধরা না পড়ে, কিন্তু উনি তো চুরি বিদ্যা হাতে নাতে ওপেনলি ধরা পড়েন। সমস্যা হচ্ছে ওই জায়গাতে। আচ্ছা, দীপিতা, এই সময়ে বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ রয়েছে ত্রিপুরায়, আহ, আপনারা বলছেন ক্ষমতায় এডিসিতে আবার পুনরায় আসবেন, বিজেপি বলছে তারা ক্ষমতায় দখল করবে। কিন্তু আমার সবচেয়ে বড় যে প্রশ্নটা হচ্ছে, আপনি প্রশ্নটা একটু অন্যভাবে এড়িয়ে গেছেন, যে আগামীতে 2028-এ বিজেপি এবং ত্রিপুরামাতা একসাথে কি অ্যালায়েন্স হবে, না বুট পরবর্তী অ্যালায়েন্স হবে আবার 2023-এর মতো? এটা তো হাইকমান্ড ঠিক করবে, কিন্তু আমাদের একটাই, বারবার আমি বলছি একটাই জিনিস, আমাদের দাবি যদি পূরণ হয়, আমরা তো শয়তানের সাথেও হাত মিলাতে প্রস্তুত, কিন্তু আমাদের ত্রিপ্রাসাদের অর্থ সামাজিক আমাদের যে অধিকার, যেটা ওয়াদা করা হয়েছে, সেটা আমাদেরকে দিতে হবে আগে। আচ্ছা, আমাদের লিডার বুবাগ্রাম মরতেও রাজি, জেলেও যেতেও রাজি, আমরাও রাজি আছি, কিন্তু আমাদের ত্রিপ্রাসাদের অধিকার দিতে হবে। সেটা দিলে তো আমাদের আপত্তি নেই, না সিপিএম এ আপত্তি, না কংগ্রেসে আপত্তি, না বিজেপির আপত্তি। আমরা তো ওনাদের মতো এই ভোট ব্যাংকের জন্য রাজনীতি করি না, আমরা রাজনীতি করি ত্রিপ্রাসাদের অধিকার সুরক্ষার জন্য, এডিসি এলাকার অধিকার সুরক্ষার জন্য। এবার এই আসনের কি পজিশন, আর উনি গত 5 বছর এমডিসি হয়ে এলাকায় কতখানি উন্নয়ন করেছেন? পদ্মবাবুকে একা দোষ দিলে তো হবে না, পুরাটা টিমই জুমলাবাস। আমি তো প্রথম থেকেই বলেছিলাম উপর সে নিচে তাক। তো এখন দাদু চোর, বাপ চোর, তো নাতির প্রশ্ন তো বলা যায় না। পরিবারটাই যদি চোর হয়, তাহলে নাতির কথা তো বলে লাভ নাই। আর যে লোকের ব্যাকগ্রাউন্ড এলাকাতে স্ক্র্যাপ চোর, যে লোকের ব্যাকগ্রাউন্ড অর্থকরী ফসল থেকে 30 টাকা করে চাঁদা আদায়, বুঝছেন তো আমি? তো যে লোকের ব্যাকগ্রাউন্ড রাস্তা থেকে ইট চোর, বালু চোর, সিমেন্ট চোর, আইসিডিএস থেকে 500 টাকা পর্যন্ত হজম করতে পারেন না, ওনার থেকে কিছু আশা করা যায়? বড় অভিযোগ করছেন কিন্তু আপনি। হুম। আমি নাম ধরে বলছি না, এলাকার লোক জানে। আসন সংখ্যা কত হতে পারে? আমি আমাকে অল্প কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে পুনরায় আপনারা ক্ষমতায় আসছেন, এবং আসন সংখ্যা কত হতে পারে এবং জয় নিয়ে আপনারা কতটুকু, বিশেষ করে আপনি কতটুকু নিশ্চিত, এবং কতটুকু আশা আপনার মধ্যে আছে? আমার এখানে বিজেপির কার্যকর্তারা বলছেন তীব্রামথা 7-8 হাজারে জিতবে, বিজেপিরা বলছে 7-8 হাজারে তীব্রামথা এখানে জিতবে, বিজেপি বলছে 7,000-8,000 ভোটে জিতবে। আর এডিসিতে কি হবে, গোটা এডিসি? মানে এখানে, হ্যাঁ, তো এসবি রিপোর্টে কিছুদিন আগে বলেছে 4-5 হাজার ভোটে জিতবে, গতকালকে বলেছে 10-12 হাজার ভোটে আমি জিতবো এসবি রিপোর্টে। আমার কনফিডেন্স হচ্ছে, ওনারা প্রথম থেকে জানেন না, প্রথম থেকেই জানি 10 হাজার উপরে লিড নিব, কিন্তু জনতা যদি আশীর্বাদ করেন, বিশ্বাস রাখেন, তাহলে 15,000 ভোটেও যদি লিড নেই, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না, সেটা স্বাভাবিকই হবে। তবে একটাই জিনিস, বিজেপি বিজেপি আপনি বলছেন, আমার তো সন্দেহ বিজেপি সেকেন্ড পজিশনে থাকবে না থার্ড পজিশনে থাকবে, কারণ বিজেপি আর সিপিএম কিন্তু বরাবর ফিল করছে। বিজেপিও এই 200-300 লোক করে এই পুরা মির্জা কাঠালিয়াতে 500-600 লোক জড়ো করছে। সিপিএম হয়তো আর একটু কম, কিন্তু ওনারা তো ওপেন করতে পারেন না, ওনারও 300-400 আর 200ই কম। আর গ্রামে গঞ্জে গেলে কিন্তু বিজেপির থেকে সিপিএম এর রেসপন্স সেকেন্ড পজিশন হিসেবে আর একটু ভালো। বিজেপিরা যদি 5 জন নিয়ে দূর টু দূর করেন, সিপিএম 7 জন হয়, আমাদের তো 150-200 থাকে। আজকে জনসভা থেকে তো আপনি বুঝে যাবেন, টের পেয়ে যাবেন। গোটা এডিসিতে কতটি আসন আসতে পারে? ওনাদের মতো 28-28 এত সব তাহা মিথ্যা বলতে পারবো না। হায়েস্টলি আমরা 26টা আসন পেব, যদি লোয়েস্ট হয় 22টা, 22 to 26 রেঞ্জের মধ্যেই থাকবে।
আচ্ছা, যদি মনে করেন জনতার রায়ে পুনরায় তিপ্রামাথা এডিসিতে ক্ষমতায় আসে, ডেভিড মুরার সিং কি কোনো গুরুত্বপূর্ণ পদে আমরা দেখতে পারবো? আমরা পদের জন্য রাজনীতি করি না। যারা পদের জন্য তিপ্রামথাতে রাজনীতি করেন ওরা তিপ্রামথাতে থাকতে পারবে না বা ছেড়েও চলে গেছেন, যাবে। আমরা একটাই জিনিস বিশ্বাস করি, পুরা এডিসি এলাকার পুরা তিপ্রাসার প্রতিনিধিত্ব আমাদের মহারাজা, কারণ মহারাজাকে সবাই বিশ্বাস করে ভালোবাসেন এবং মহারাজাও বিশ্বাস রাখার মতো কাজ করেন। আচ্ছা, আপনি একটি কথা বলেছেন যে অনেকে ছেড়ে চলে গেছেন। তিপ্রামথাতে অনেকে এসেছেন, 4 জন জিতেছেন, 40,000 এসেছেন। না, আমি এখানে একটা প্রশ্ন যোগ করছি, না, না, ডেভিড দা, আমি প্রশ্ন যোগ করছি। আমারটা শেষ করতে আচ্ছা। দিন। তো আমি সেটাই বলবো, তো যাওয়া আসা সেটা বড় ব্যাপার না। মহারাজাকে আমরা মনে করি আমাদের কেউ লিডার নেই, একমাত্র মহারাজা হি আমাদের লিডার। 28টার মধ্যে 28টাই মহারাজা হি প্রার্থী। মহারাজা যদি দাঁড়াতে বলেন দাঁড়াবো, মহারাজা যদি বসতে বলেন আমরা বসবো। কারণ রাজনীতির মধ্যে অনেকেই টিকিট পাবে, হয়তো আগামীবার আমি টিকিট পাবো না। যখন টিকিট পাবো তখন মহারাজা লং লিভ বলবো, যখন টিকিট পাবো না তখন মহারাজা খারাপ বললে তো হবে না। অনেকে এখন টিকিট পাইনি, ভালো ভালো লিডার আছেন, কিন্তু ওনারা তো তীব্রমতার হয়ে জোরদার কাজ করছেন। আমাদের উমাশঙ্কর দা জোরদারভাবে প্রচার করছেন, টিকিট পাইনি। আমাদের সোহেল খুব ভালো কাজ করে, ইএম ছিলেন, টিকিট পাইনি কিন্তু জোরদার প্রচার ভালো কাজ করছেন। কারণ টিকিট নিয়ে আমাদের কোনো মতলব নেই। এই যে আমাদের ইএম রাজেশ ত্রিপুরা খুব ভালো পরিশ্রমী ছিল, যুবক ছিল, টিকিট পাইনি কিন্তু জোরদারভাবে ভালো কাজ করছেন। তো অনেকেই তো টিকিট পায়নি, তারপরে তো ভালোভাবেই কাজ করছেন, মনে প্রাণে দিয়ে কাজ করছেন। আর যারা মনে প্রাণে দিয়ে কাজ করে না, যারা লোভী, ওনাদেরকে তো সময় চিনা যায়। এখন 1-2 জন লোভী ওরা তো ধরা পড়ে গেছে। আচ্ছা, গড়ের শত্রু বিভীষণ তীব্রমথায় ফাটল দেখা দিয়েছে। আমি নাম বলছি না, কারা কারা বিজেপিতে পা দিয়ে রেখেছেন, বিধায়ক থেকে শুরু করে, আমি আর নাম বলছি না, মুরা সিং দা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফাটলে কি তীব্রমাথার ক্ষতি হতে পারে? এডিসি ভোটে মহারাজা আমি কই, মহারাজা রাবণও না, আর আমাদের ঘরে বিভীষণও নেই। তো আমরা মনে করি মহারাজা রাম, রামের সাথে এই রামের সাথে আছে এই কি বলবো, ভরত আছে, লক্ষ্মণ আছে, রামের সাথে সবাই জনতা আছে, রামের সাথে সীতাও আছে। আমরা জয় শ্রীরাম বলবো না, জয় সীতারাম বলবো। তো জয় সীতারাম, এখন রামের সাথেই সবাই আছে, রামের অনুসারী আমরা, সীতারও অনুসারী। তো আমাদের ঘরে বিভীষণও নেই, মহারাজা রাবণও না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এখানে যদি থাকে কিছু শূর্পণখা অথবা কিছু ওই যে হরিণ, সোনার হরিণ বেশে যারা এসেছিল, ওরা আছে, ওরা সোনার হরিণের বেশে এসেছিল, ওনারা তীর দিয়ে ধনুক দিয়ে লক্ষ্মণ ওনাদেরকেও খতম করে দিয়েছে। আর সর্পনখার তো নাক কেটে গেছে, শেষ।